মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি কৃষ্ণা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে আবারও একটা নতুন ব্লগ। সকালে উঠেই শুরু করে দিতে হবে ঘর গোছানোর তোড়জোড়, কারণ আমরা থাকবো না, আগের দিন চলে যাব জামাই ষষ্ঠীর কারণে। আর সেই জন্য সবার আগে ঘর গোছাতে হবে। তারও আগে ভাবলাম গিনির বাবার জন্য একটু টিফিন রেডি করে দিই, কারণ খাওয়া দাওয়ার ব্যাপারগুলো হয়ে থাকলে না বাদবাকি কাজটা খুব একটা চাপের মনে হয় না, যতটা তাড়াহুড়ো করে হলেও করা হয়। একটা প্লেটই সাজাচ্ছি, আমার জন্য না খুব একটা আমি এই প্লেটটা সাজাই না, কারণ একসময় সাজিয়েছিলাম, তখন আমি ছিলাম প্রেগনেন্ট। প্রেগনেন্সিকালে যখন আমি এরকম প্লেট সাজিয়ে খেতে বসেছিলাম, তখন তার ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করি। তাতে কোনো একজন মানুষ বলুন বা অমানুষ বলুন, জানি না কী ধরনের কী প্রকৃতির, তো উনি আমাকে কমেন্ট করেছিলেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার গর্ভে যিনি আছেন সে যেন পৃথিবীর আলো দেখার পরের দিনই চলে যান। চলে যান বলতে এই জগৎ থেকে, সম্পূর্ণ ইহজগৎ থেকে পরজগতের কথা বলছি। এবার বলো তো, এই ধরনের কমেন্টগুলো দেখার পর আর শোনার পর কোন বাড়ির লোক চাইবে যে তুমি আবার দ্বিতীয়বার ভ্লগ বানাও? সেই কারণে আমার ভ্লগ বানানো টোটালি স্টপ হয়ে গিয়েছিল। আর যার কারণে আমার চ্যানেলে 58,000 সাবস্ক্রাইবার থেকে এখন বর্তমানে 50,000 থেকেও নামতে চলেছে। কারণ এই ধরনের ডিমোটিভেটেড জিনিসগুলো দেখলে না কখনোই তোমার ভ্লগ বানাতে ইচ্ছে হবে না। বুঝলে তো এবার সোশ্যাল মিডিয়াটা কতটা টাফ? শুধু ইজি না, এই ধরনের অনেক ধরনের কমেন্টের মুখোমুখি হতে হবে, আর সেগুলো হজমও করতে হবে। হজম করতে না পারলে আমার চ্যানেলের মতো রিচ ডাউন হবে, যেটা আমিও করতে পারিনি, তাই আমার চ্যানেলের আজকে এই অবস্থা। তবে হ্যাঁ, কেউ যদি ইন্টেনশনালি কাজটি করে থাকো শুধুমাত্র আমার চ্যানেলের সাকসেস দেখে হিংসের জন্যে আর চ্যানেলটাকে রিচ ডাউন করার জন্য, তবে তুমি সাকসেস। কিন্তু হ্যাঁ, ওপরওয়ালার কাছে জবাব দিতে পারবে তো? যদিও মনে হয় না তোমার ওপরওয়ালার প্রতি খুব একটা ভয় ডর আছে বলে, তবে প্রত্যেকজনকে কিন্তু ওখানে দাঁড়াতেই হবে একদিন না একদিন, তৈরি থেকো। চলো, গল্প করতে করতে রান্নাবান্না ওইদিকে সব কমপ্লিট হয়ে গেছে। আসলে মনে পড়লে অনেক কিছুই মনের দুঃখ শেয়ার করা হয়ে যায়। এবার নিজের রান্নাঘর গুছিয়ে রেখে যাই, কারণ এগুলি আবার গুছিয়ে না রেখে গেলে না ওই বাবু কিন্তু এক করতে আর এক সাজিয়ে রাখে। সেই জন্য নিজের মতো করে একটু গুছিয়ে রাখি, যাতে আমি না থাকলেও হাতের কাছে ও সমস্ত জিনিসগুলো পায় আর কি। এই যে বাইরেটাও একটু গুছিয়ে দিয়েছি। আমি আর গিনি থাকবো না, তাই গিনির খেলনা টেলনা দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি, যাতে গিনিকে মনে পড়লে খেলনাগুলো দেখে মনটা ভালো হয়ে যায়। বেডরুমটাও সাজিয়ে দিয়েছি সুন্দর একটু ফুল দিয়ে। ফুলটাও কিন্তু কেনা, গিনিকে সঙ্গে নিয়ে গিয়ে, কিন্তু ও বড্ড এগুলো নিয়ে টানাটানি করে, তাই কোনো জন্য সাজানোর কথা মাথাতেও আসেনি। আর যতবারই সাজিয়েছি ততবারই ও নিয়ে সেগুলো এদিক ওদিক করে ফেলে দিয়েছে। চলো, এখানে ব্যাগটাকে গোছানো রেডি, এবার নিজে রেডি হয়ে যাই। আর এত গরম, যতই বৃষ্টি হোক না কেন কলকাতায়, তার মাঝখানে কিন্তু গরমটাও প্রচুর। এই যে টুকটাক একটু আধটু গয়নাগাটি পরা হয়ে গেছে, এগুলো আবার বাড়ির লোকেরা না দেখলে তাদের মন খারাপ হবে। তবে হ্যাঁ, সব কিছু এখানে আসল ছিল না, কিছুটা নকলও আছে, কারণ যেহেতু বাসে যাব, তাই সমস্ত কিছু আসল নিয়ে গেলে সেক্ষেত্রে আবার আমার চাপ হয়ে যাবে। তাই বাড়ির লোককেও খুশি করা হবে আর নিজেদেরকেও খুশি রাখতে হবে এইভাবে। ভালো। সারা রাস্তায় বাবা মেয়ে মিলে এইভাবে মজা করতে করতে যাচ্ছে, আর অটোতেও সেম জিনিসই করছে। আসলে এই প্রচেষ্টাটা কেন বলো তো? গিনিকে যে কোনো মূল্যে জাগিয়ে রাখতে হবে, কারণ এখন যদি ও একবার ঘুমিয়ে যায় তারপর বাসে জেগে থাকবে, আর ওই 2-3 ঘন্টার জার্নি তারপর আমাদেরকে কি সহ্য করতে হবে ভাবো। প্রায় 20 মিনিট হলো আমরা দুজনে চেষ্টা করছি অনবরত যে কোনো মূল্যে গিনিকে জাগিয়ে রাখার, আর প্রায় 25 মিনিট পরে বাসটা এসে ঢুকলো টবিন রোডে। বাসটা আজকে এতটা সময় লেট করেছে, কিছুই করার নেই। আমাদের ছিল 4:10 বাস, কিন্তু বাস এসে পৌঁছেছে তার থেকে প্রায় 25 মিনিট লেটে। এবার চলো উঠে আগে সিটে বসি, কারণ সিট খোঁজাটার একটা ব্যাপার। আপনি যখন সিট খুঁজবেন, খুঁজতে খুঁজতে বাসটা হুশ করে ছেড়ে দেবে, আর বাচ্চা নিয়ে তখন আরেক ঝামেলা। তাই তাড়াহুড়ো করে প্রথমেই সিটে বসে পড়লাম। আর এদিকে বাসে ওঠার সঙ্গে সঙ্গে গিনিও ঘুমিয়ে পড়েছে, তাই এই এত ভিড় বাসে আমাদেরও একটু জার্নি করতে সুবিধেই হচ্ছে। কারণ দেখো, সামনে এই এত বড় একটা লম্বা লাইনের মাঝে বাসটা ফেসে রয়েছে, কত সময় লাগবে বুঝতেই পারছো। এমনি বাসটা এসেছে লেটে, তার ওপর রয়েছে এত বড় একটা জ্যাম।
এখন ধীরে ধীরে একটু করে করে বাসটা একবার করে এগোচ্ছে। আর তারপরে এই যে অনেকটা পর দেখলাম যখনই জ্যামটা খালি হলো এখন তীরের বেগে ছুটছে। কিছুই করার নেই, কারণ ওদেরকেও তো টাইম মতো পৌঁছতে হবে, তাই না? আর এদিকে আমরা তো তাড়াতাড়ি পৌঁছে গেলে সুবিধেই হয়। যাই হোক, এই যে চলে এসেছি কোলাঘাটের আশেপাশে। এই রেস্তোরাঁগুলো দেখলেই মনে হবে যে এত লাইট জ্বলছে আশেপাশে মানেই সামনেই কোলাঘাট রয়েছে। আর তার থেকেও বড় সাইন কী বলো তো, কোলাঘাটের একটা মস্ত বড় ব্রিজ রয়েছে। এই যে এই ব্রিজটা আসলেই মনে হয় চলো, ঘুমিয়ে থাকলেও পাশের লোক ঠিক ডেকে দেয়, ও দিদি কোলাঘাট চলে এসছেন, উঠে পড়ুন। আসলে আমরা যদি কোলাঘাটে নামতাম তাহলে ওইখানটাতেই নেমে যেতাম ব্রিজের সামনে, কিন্তু এই বাসটা বললাম না একদম যাবে আমার বাড়ির সামনে, সেই জন্য আমরাও আজকে আর কোলাঘাটে নামলাম না। যদিও ওখানে নামলে আবার আমাদেরকে গাড়ি ধরতে হতো, সে আর এক ঝামেলা। তার থেকে বাবা এটাই সুবিধে হলো, যেহেতু একদম বাড়ির সামনে দিয়ে যাবে ওখানেই নেমে যেতে পারবো। আর এই যে এদিকে গিনিরা নিয়ে উঠে পড়েছে। আসলে ওকে একটু তুলেই দিলাম, কারণ না হলে আবার হুট করে যদি ঘুম ভেঙে দেখে বাস থেকে নেমে পড়েছি, তখন আবার ওর একটু সিচুয়েশানটা অ্যাডজাস্ট করতে সময় লাগবে, আবার কান্না করতে শুরু করে দেবে। তাই ওকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর এই যে আমরাও প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখনও কতটা অন্ধকারও হয়ে গেছে, আর মেঘের অবস্থাও আজকে একদমই খারাপ। তাই কিছু করার নেই, ঝটপট করে নেমেই বাবা আছে কিনা দেখে সঙ্গে সঙ্গে বাড়ির পথে রওনা দিতে হবে। এই যে বাবা রয়েছে মিষ্টির দোকানে, দেখতে পেলাম। আর তারপর আমরা ওখান থেকে আকাশের অবস্থা বৃষ্টি দেখে বাড়িও চলে এসেছি। এবার চলো ঝটপট করে ফ্রেশ হয়ে নিই, কারণ এতটা জার্নি করে এসেছি। আর তারপরে এসে দেখছি ভাই একটা মস্ত বড় টিভি নিয়েছে। ভাবলাম চলো এটাতে প্রথম আজকে দেবদাস দেখবো, কিন্তু দেবদাস দেখতে গিয়ে নিজেরাই দেবদাস হয়ে বসে রইলাম, কারণ ওটার জন্য আবার টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। তাই দরকার নেই, সেটা দেখতে দেখতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো।